আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্টক হ্যাক বাংলার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে টেক্সটাইল সেক্টরটা নিয়ে। তো টেক্সটাইল সেক্টরের গত বছরের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত চার্টটা আমাদের সামনে আছে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে গত বছরের অর্থাৎ গত বছরের আগস্ট থেকে শুরু করে এবছরের জুলাই পর্যন্ত গত এক বছরের মধ্যে সবচাইতে হাইয়েস্ট অবস্থানে আছে হচ্ছে এই টেক্সটাইল সেক্টরটি। তো টেক্সটাইল সেক্টরটির ঊর্ধ্বগতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে শুরু হয়েছিল, তারপর একটা হাইপ হয়, হাইপ হওয়ার পরে একটা লম্বা হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে একটা স্টেবল অবস্থান তৈরি করে যেখানে বেশ ছোটখাটো মুভমেন্ট ছিল। তারপরে সেখান থেকে মে মাসের 21 তারিখের পরে আবার একটা হাইপ হয় এবং বর্তমানে সে এই অবস্থানে আছে। এই হচ্ছে তার বর্তমান অবস্থান। আমরা যদি তার যে ক্যান্ডেল স্টিক গুলো আছে, ক্যান্ডেল স্টিক গুলোকে জুম করে যদি দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ক্যান্ডেল স্টিক গুলোর যে বর্তমান অবস্থাটা আছে সেটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এইখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে মে মাস থেকে তার ঊর্ধ্বগতি শুরু হয়। মে মাস থেকে তার ঊর্ধ্বগতিটা ছিল হচ্ছে মে মাসের 17 তারিখ পর্যন্ত একটা ঊর্ধ্বগতি ছিল। তার মধ্যে তারপরে হালকা একটা ডাউন ট্রেন্ড এটা বলবো না, এটাকে আমরা কারেকশন বলবো। হালকা একটু ডাউন ট্রেন্ডে গিয়ে তারপরে জুন মাসের 2 তারিখে এটা আরেকটু একটা আপ ট্রেন্ড নেয়। আপ ট্রেন্ডের পরে আবার একটা কারেকশনের পরে একটা স্টিডি অবস্থান থেকে আবার একটি আপ ট্রেন্ড এবং সেখান থেকে এখন আমরা দেখছি এটা একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো কেন আমরা এটাকে ডাউন ট্রেন্ড বলছি? এই ডাউন ট্রেন্ডটা যে খুব লম্বা হবে সেটাও না, আবার যে খুব ছোট হবে সেটা আসলে বলা যাচ্ছে না। কারণ আমরা যদি দেখি এই ক্যান্ডেল স্টিকটার দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো যে কেন আমি এই কথাটা বললাম। এই ক্যান্ডেল স্টিকটা একটু ভালো করে লক্ষ্য করুন, আশেপাশে ক্যান্ডেল স্টিক। এই ক্যান্ডেল স্টিকে দেখেন আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো কিন্তু অনেক লম্বা, সেই তুলনায় বডি কিন্তু অনেক ছোট। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনার বায়ার এবং সেলারদের ভেতরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু সেলার এবং বায়ারদের যে মুভমেন্ট সেটা ছিল খুবই কম। ম্যাক্সিমাম অবস্থায় প্রাইসটা ছিল হচ্ছে একটা স্টিডি অবস্থানে। তার আগে ছিল হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে যদি আমরা লক্ষ্য করি, এখানেও ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখি, ডাউন ট্রেন্ডেও শ্যাডো কিন্তু বডির চাইতে বড় ছিল এবং আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো দুটাই কিন্তু বডির থেকে বড় ছিল। তার আগে যদি আমরা দেখি, তার আগেও আমরা একটা রেড ক্যান্ডেল পেয়েছি। রেড ক্যান্ডেলে এই প্রাইসটা যে নিচের দিকে যাবে তার কিন্তু একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম? কারণ হচ্ছে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আপার শ্যাডোর যে লেন্থটা ছিল তার চাইতে একটু বেশি লম্বা ছিল হচ্ছে ডাউন ট্রেন্ডটা। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখন প্রাইসটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরে আমরা একটা কনফার্মেশন পাই হচ্ছে 7 জুলাই, যেখানে আবার একটি রেড ক্যান্ডেল তৈরি হয় এবং এরপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলেও সে কিন্তু উপরের দিকে যেতে পারেনি। তো ফিউচারে কি হতে পারে? পূর্বের দিকে যদি আমরা ফিরে আসি তাহলে এইরকম একটা ক্যান্ডেল কিন্তু এর আগেও তৈরি হয়েছিল, যদিও সেটা ছিল রেড ক্যান্ডেল। সেটা যদি আমরা দেখি এই জায়গাটাতে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, ঠিক এখন আমাদের যেভাবে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এরপরে প্রাইসের কিন্তু একটা ছোট্ট ডাউন ট্রেন্ড বা কারেকশন আমরা দেখতে পেয়েছি। তো আমার ধারণা এখন এইখানে একটা ছোট্ট কারেকশন বা ডাউন ট্রেন্ডের তৈরি হবে। তো কারেকশন, আমার ধারণাটা যে মানে কতটুকু সত্য সেটা যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করে দেখবো যে এই ধারণাটা আসলে কতটুকু সত্য। তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে বর্তমানে তার আরএসআই এর মুভমেন্টটা আসলে কেমন। আরএসআই এর মুভমেন্টটা হচ্ছে
আরএসআই মুভমেন্ট যদি আমরা একটু জুম করি যেন বুঝতে সুবিধা হবে, তো সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে দেখেন যেখানে প্রাইস হচ্ছে 70 আরএসআই কে ক্রস করে, আরএসআই এর বেরিয়ার 70 কে ক্রস করে একটু উপরে গিয়েছিল, এই জায়গাটাতে একটু উপরে গিয়েছিল, কালারটা আমি চেঞ্জ করে আপনারা বুঝতে সুবিধা, এই জায়গাটাতে একটু উপরে গিয়েছিল, যাওয়ার পরে কিন্তু আবার নিচে নেমে এসেছে। এই জায়গাটাতেও কিন্তু ঠিক একই রকম, হালকা একটু উপরে গিয়েছিল, তারপরে আবার নিচে নেমে এসেছে। এইখানে যে প্রাইস হাইকটা ছিল এই জায়গাটাতে কিন্তু আরএসআই একটা লম্বা একটা সময় ধরে উপরে অবস্থান করেছে, দেন তারপরে প্রাইসটা নিচে নেমেছে। ঠিক এর সাথে যদি আমরা তুলনা করি, এখানে কিন্তু প্রাইসটা অত উপরে যায়নি, আবার নিচে নেমে এসে আবার কিন্তু উপরে যাওয়ার একটা ট্রেন্ড সে দেখাচ্ছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এমএসিডি কে লক্ষ্য করি, এমএসিডির দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে হিস্টোগ্রাম, প্রিভিয়াস সময়ের যে হিস্টোগ্রাম ছিল এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে হিস্টোগ্রামের যে মুভমেন্ট ছিল, এই জায়গাতে যে হিস্টোগ্রামের যে মুভমেন্ট গুলো ছিল সেই মুভমেন্টটা কিন্তু এত বড় হিস্টোগ্রাম কিন্তু এই জায়গাটাতে তৈরি হয়নি। এই জায়গাটাতে হিস্টোগ্রামের প্রভাব কিন্তু তুলনামূলকভাবে কম, এবং এই থেকে এই জায়গাটাতে কিন্তু সে বেসলাইন থেকে অনেক উপরে অবস্থান করছে এবং হচ্ছে মাঝে মাঝে এমএসিডি ক্রসওভার হয়েছে। এবং যদি এই সময় আমরা যদি ভলিউম যদি আমরা দেখি অন্য যে কোনো বারের তুলনায় এই সময়টাতে কিন্তু শেয়ারের ভলিউম বা শেয়ারের লেনদেনও কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখনই শেয়ারটি হঠাৎ করে পড়ে যাবে এমন কিন্তু না, কিন্তু তারপরেও দেখেন ভলিউম কিন্তু কিছু কিছু হারে কমেছে, এখানে একটু কমেছে, এখানে একটু কমেছে, এখানে একটু কমেছে। তার মানে এটা যে একদম কমে যাবে বা হঠাৎ করে এখান থেকে ফল ডাউন করবে তার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এই ব্যাপারটাকে একটু নজর রাখবো যে টেক্সটাইল সেক্টর হঠাৎ করেই মানে এখন নিম্ন গতির দিকে যাবে এমন কোন সিগন্যাল কিন্তু আমরা পাচ্ছি না। তারপরে যদি আমরা একটু ফ্র্যাকচুয়ালটা দেখি, ফ্র্যাকচুয়াল এবং বলিঙ্গার ব্যান্ড, ফ্র্যাকচুয়াল এবং বলিঙ্গার ব্যান্ড যদি আমরা দেখি, এখানে কিন্তু বারবার এই জায়গাটিতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু বারবার ফ্র্যাকচুয়াল হিট করেছে, এবং লাগাতার ভাবে বলিঙ্গার ব্যান্ডের ব্লু লাইন কিন্তু বারবার কিন্তু উপরের দিকের ক্যান্ডেল গুলোকে বারবার হিট করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু নিচের দিকের লাইনটি কোনো ক্যান্ডেলকে হিট করেনি, বরং সে কিন্তু আরো দূরত্ব মেইনটেইন করছে। এভাবে সে দূরত্ব মেইনটেইন করে সামনের দিকে এগোতে থাকবে। এই পথে হয়তো সামনে ছোট বড় কিছু কারেকশন আসবে, কিন্তু এখনই প্রাইসটা ফল ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা আরো 5টা শেয়ার দেখবো, আমরা সিঙ্গেল ভাবে 5টা শেয়ার দেখবো, যে শেয়ারের লিস্টটা আপনারা শুরুতেই দেখেছেন। এই 5টা আমরা দেখবো যে 5টা শেয়ার আসলে কি বলছে। এই 5টাই হচ্ছে এ ক্যাটাগরি শেয়ার। এই শেয়ারগুলো হচ্ছে লিস্টটা সামনে আমাদের ইয়েতেই দেওয়া আছে, এই লিস্টটা হচ্ছে দেওয়া আছে। তো সেই লিস্ট দেখে আপনারা আমরা 5টা শেয়ার নিয়ে কথা বলবো। তো এই 5টাই হচ্ছে এ ক্যাটাগরির শেয়ার। তো এই শেয়ার দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে টেক্সটাইলের মুভমেন্টটা আসলে কোন দিকে যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং তার আগে বলে রাখি এই ভিডিও কোনো প্রকার বাই সেল নির্দেশ করে না, এবং এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের বাই সেলে উৎসাহিত হবেন না। আর ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেবেন। এই মুহূর্তে আমরা রয়েছি আমান কটন এবং ফেব্রিক্স লিমিটেডের চার্টে। আমাদের সামনে মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত চার্টটা রয়েছে। আমরা একটু চার্টটাকে একটু ছোট করে নেই। আমরা যদি দেখি মে মাসের পরে থেকে কিন্তু এর হাইপটা শুরু হয়েছে এবং ধীরে ধীরে উঠতে শুরু করেছে।
এখান থেকে একটা লম্বা আপ ট্রেন্ড সে দিয়েছে, একটা লম্বা আপ ট্রেন্ড সে এখান থেকে এই পর্যন্ত দিয়েছে এবং এর মাঝে বেশ কিছু ধরনের কারেকশন ছিল, বেশ কিছু ধরনের কারেকশন ছিল এবং শেষ মুহূর্তে যে কারেকশন গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাস্টের কয়েকদিনের, অর্থাৎ আমরা যদি দেখি এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 22 তারিখ থেকে শুরু করে 8 তারিখ জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত এইটুক যদি আমরা একটু কনসিডারে নেই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এইরকম ভাবে একটা স্টেবল অবস্থান তার প্রিভিয়াস কোনো সময়তেই ছিল না। মানে এত লম্বা সময় ধরে একটা স্টেবল অবস্থান মেইনটেইন করা তার কিন্তু কোনো অবস্থাতেই ছিল না। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটার কথা যদি আমরা বলি, যেটা ছিল জুনের 22 তারিখে, তার আগে জুনের 21 তারিখে ক্যান্ডেলটির অবস্থান ছিল এইরকম, যেখানে আপার এবং লোয়ার ছিল প্রায় একসাথে। যেখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো কিন্তু লম্বা ছিল, কিন্তু বডি ছিল অত্যন্ত ছোট। কিন্তু এইখানে দেখেন, এইখানে একটা হ্যামার করেছে, যে হ্যামারের কোনো ডাউন শ্যাডো ছিল না, শুধুমাত্র আপ শ্যাডো ছিল। আপ শ্যাডোটা কিন্তু অনেক লম্বা ছিল, যার ফলে আমরা বুঝতে পারলাম যে এই সময় প্রাইসটা আপে যেতে চেষ্টা করলেও তুলনামূলকভাবে কিন্তু আপে যেতে পারেনি। সে শুধু তার একটা নির্দিষ্ট রেঞ্জ, সেটা হচ্ছে 48 টাকা 30 পয়সা থেকে শুরু করে 47 টাকা 35 পয়সার মধ্যে ঘোরাঘুরি করেছে এবং এরপরে যদি আমরা দেখি প্রাইসটা 39 টাকা 92 পয়সাতে শুরু হলো, দিন শেষে কিন্তু সে নেগেটিভে গেছে, 46 টাকা 71 পয়সা এসে শেষ হয়েছে এবং এখানেও কিন্তু আমরা একটা লম্বা শ্যাডো দেখতে পাচ্ছি, আমরা একটা লম্বা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এবং এরপরের দিনও কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, তারপরে হালকা একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বেসিক্যালি আসলে আপ ট্রেন্ডে যেতে পারেনি। আর একটু ভালো করে যদি লক্ষ্য করি, এই যে এই দিনের শেয়ারটা যদি আমরা লক্ষ্য করি, একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে আসলে যেতে পারে নাই। ঠিক একই রকম ভাবে এখানেও একই অবস্থা হয়েছে, উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বেসিক্যালি সে আসলে উপর দিকে যেতে পারে নাই, তাকে আবার ব্যাক করে নিচের দিকে আসতে হয়েছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি তারপরের দিন ডাউন ট্রেন্ড ছিল এবং লাস্টের ঠিক একই অবস্থান যদি আমরা লক্ষ্য করি, এখানেও কিন্তু এই জায়গাটাতেও কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে ঘুরে ফিরে একটা নির্দিষ্ট প্রাইজে থাকতে হয়েছে। পরের দিন সামান্য একটা আপ ট্রেন্ড দিল, তার ডাউন ট্রেন্ড কিন্তু ছিল লম্বা। এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আগামী দিনেও সে এরকম খুব ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাবে, একবারে প্রিভিয়াস স্ট্রেংথের মতো কিন্তু সে এত লম্বা একটা আপ ট্রেন্ড দিবে না। কারণ এই আপ ট্রেন্ড যখন সে দিয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি কিছু ছোটখাটো প্রফিট টেক হলো, একটা লম্বা প্রফিট টেক হয়েছে কিন্তু এই সময়টাতে প্রায় 84.58% বৃদ্ধির পরে এই জায়গাটাতে কিন্তু একটা প্রফিট টেক হয়েছে এবং সেই প্রফিট টেকের ধারা কিন্তু এই জায়গাটাতে অব্যাহত রয়েছে, যে কারণে এই শেয়ারটা আর সামনে আগাতে পারছে না, এই জায়গাটাতে সে একটা আটকে গেছে। তবে সে যদি এই ধারাকে ক্রস করে সামনে এগিয়ে যায়, যদি সে এখান থেকে একটা আপ ট্রেন্ডের দিকে নেয়, তাহলে তাকে এই সার্কেলটাকে ব্রেক করতে হবে। সার্কেলটাকে ব্রেক করে যে সে যদি 50 টাকা ক্রস করে 51 টাকাকে ক্রস করে সামনে এগোতে পারে, তাহলে সে একটা আরো ভালো একটা গ্রোথ দেবে। কিন্তু যদি সেখান থেকে ফল ব্যাক করতে পারে, কারণ এখান থেকে একটা প্রফিট টেক করার সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে প্রফিট টেক করার সম্ভাবনা সে আবার ডাউন ট্রেন্ডে ফিরে আসতে পারে। এটা ছিল আমাদের ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস। এখন যদি আমরা এর সাথে MACD এবং RSI কে অ্যাড করি, তাহলে আমরা আরো ভালো কিছু ইন্ডিকেটর থেকে আরো কিছু মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে আমাদের সামনে RSI এবং MACD ওপেন অবস্থায় আছে।
এখন যদি আমরা MACD এর অবস্থানটা লক্ষ্য করি, MACD কিন্তু ফল ব্যাক করে এখান থেকে MACD ক্রস ওভার হয়ে এখান থেকে এই পর্যন্ত নিচে নেমে আসছে, এবং এই নিচে নেমে আসাটা মোটামুটি এই পর্যন্ত যদি থাকে, এখানে একটা ক্রস ওভার হলেও হতে পারে। আমরা একটু দেখি এই জায়গাতে ক্রস ওভার হবে কিনা। এই জায়গাতে ক্রস ওভার হবে কিনা আমরা একটু ম্যাপ এঁকে বোঝার চেষ্টা করি যে এই জায়গাটাতে ক্রস ওভার হবে কিনা। ক্রস ওভার যদি এভাবেই যদি প্রাইস মুভমেন্ট করতে থাকে, তাহলে হচ্ছে 9 তারিখ বা 10 তারিখের দিকে এখানে MACD ক্রস ওভার হতে পারে। MACD ক্রস ওভার হয়ে তাহলে প্রাইসটা আবার আপ ট্রেন্ডের দিকে যেতে পারে, অর্থাৎ আগামীকালও মার্কেটটা সামান্য ডাউন ট্রেন্ডে থাকতে পারে। এই দিন যদি MACD ক্রস ওভার হয়, যদি এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু আবার হচ্ছে বেজ লাইনে চলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখান থেকে বেজ লাইনে যে প্রাইসটা আবার আপ লেভেলে যাওয়া শুরু করবে। আবার যদি আমরা RSI কেও লক্ষ্য করি, RSI এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে RSI কিন্তু এইখানে দেখেন, এইখানে যেরকম 70 থেকে 80-র ভেতরে ছিল, এইখানে এসে যখন এটা স্টেডি অবস্থান করছে, সেই সময়টাতে এটা কিন্তু 70-এর নিচে অবস্থান করছে। এখন সে 70-এর উপরে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আগামীকাল বা 10 তারিখের পরে সে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাবে। এবং পাশাপাশি যদি আমরা আরো কিছু ইন্ডিকেটরকে এর সাথে আমরা অ্যাড করি, তাহলে আমরা আরো কিছু ক্লিয়ার ধারণা এখান থেকে পেব। সেটা হচ্ছে আমরা বলিঙ্গার ব্যান্ডকে নিয়ে আসলাম। বলিঙ্গার ব্যান্ড আমাদেরকে কি বলছে, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে এই জায়গাটাতে বলিঙ্গার ব্যান্ড ন্যারো হয়ে গেছে, তার থিকনেস ছিল ন্যারো অবস্থাতে, এই জায়গাটাতে তার থিকনেস ছিল ন্যারো অবস্থানে, কিন্তু এখান থেকে আবার একটা কানি করে এখান থেকে আবার সে আস্তে আস্তে তার থিকনেসটাকে বাড়ালে অবশ্যই শেয়ার প্রাইস থেকে তার থিকনেসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। যত বড় হবে প্রাইস তত বাড়বে। আমরা জানি বলিঙ্গার ব্যান্ডের নিয়ম হচ্ছে নদীর স্রোত, নদীর পার যেরকম বড় হলে তার ভিতরে স্রোত বেশি থাকে, ঠিক একই রকম ভাবে বলিঙ্গার ব্যান্ডের দুই কিনার দুইটা ব্লু লাইন যদি বেশি কাছাকাছি অবস্থান করে, তখন শেয়ারের প্রাইস কমে আসে, এবং যদি আস্তে আস্তে সরে যায় এবং দূরত্ব বজায় রেখে সরে যায়, তাহলে প্রাইসটা বাড়তে থাকে। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে তার প্রাইস বৃদ্ধির সাথে সাথে এভাবে উপরের ব্লু লাইনের সাথেও কিন্তু বারবার ক্যান্ডেলস্টিককে ক্রসওভার হতে হবে। আমরা কিন্তু সেই রকমই একটা ট্রেন্ড এখানেও দেখতে পাচ্ছি, যেখানে অলরেডি হচ্ছে একবার নয় প্রায় 2 বার সে অলরেডি ক্যান্ডেলস্টিককে টাচ করেছে। সো আমরা বলতে পারি যে আমান কটনের ফিউচার সামনে খুবই ভালো হতে পারে, প্রাইস ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। এরপরে আমরা আছি হচ্ছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের হচ্ছে চার্টে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন মাত্রায় কারেকশন দিয়ে সে আস্তে আস্তে উপরে উঠতে চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা আপ ট্রেন্ড সে দিয়েছে। এই আপ ট্রেন্ডের সময় যারা আলিফের সাথে ছিল তারা অ্যারাউন্ড 105% এর মতো প্রফিট গেইন করেছে, প্রায় 100% প্রফিট গেইন করেছে যারা শেষ পর্যন্ত ছিল। আসলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যদি আমরা দেখি
দেখি যে এই জায়গা থেকে এই জায়গাটাতে যাওয়ার পরে এখানে কিন্তু একটা প্রফিট টেক হয়েছে, এই জায়গাতে একটা লম্বা সময় ধরেছিল, এখানে একটা প্রফিট টেক হয়েছে। এই প্রফিট টেক করার পরে সে আবার একটু আপ মুভমেন্ট টেক গেছে, এই জায়গাটাতে একটু প্রফিট টেক হয়েছে, প্রফিট টেক করার পরে সে আবার নিচে নেমেছে এবং এখান থেকে বারবার সে প্রফিট টেকের ইঙ্গিত দিয়ে শেষ পর্যন্ত একটা সে আপ ট্রেন্ডে গেছে। এই যে 105% বৃদ্ধি, এই 105% বৃদ্ধিতে খুব কম সংখ্যক মানুষই কিন্তু প্রফিট গেইন করতে পেরেছে। এখন কি অবস্থা, এখন যদি আমরা একটু জুম করে দেখি, এখন অবস্থানটা হচ্ছে সেল প্রাইসটা একটু হচ্ছে নিম্নগামী। সেটা আমরা কিভাবে বুঝলাম, এই জায়গাটাতে দেখুন সে প্রথমে একটা রেড মার্ক তৈরি করেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড তৈরি করেছে। রেড ক্যান্ডেল তৈরি করার পরে সে এখানে আবার একটা ডাউন ট্রেন্ড তৈরি করেছে, এরপরে সে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করার পরও যদি আমরা লক্ষ্য করি, তার কিন্তু নিচের দিকে প্রাইসের প্রবণতাটা বেশি ছিল, আপ শ্যাডোটা খুবই ছোট ছিল। এই দেখেন নিচের দিকের শ্যাডোর মাপটা কিন্তু বেশ লম্বা ছিল, সে তুলনায় তার আপ শ্যাডো কিন্তু খুবই ছোট ছিল, অর্থাৎ প্রাইসটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, যাকে আমরা বলি হ্যামার, পিন হ্যামার। এই পিন হ্যামার উপরে থাকার জন্য আমরা বুঝতে পারছি যে এই প্রাইসটা সামনের নিম্নমুখী যেতে পারে। আমরা তার সামনের দুইটা ইন্ডিকেটর দেখছি, যে ইন্ডিকেটর দুটিতে তার নিচের দিকে যাওয়ার প্রবণতা তৈরি করছে। পাশাপাশি এখানে যেটা আছে, এখানে আগামীকাল যেটা ডেভেলপ করবে সেটাও যদি আমাদেরকে নিম্নমুখী যাওয়ার জন্য ইঙ্গিত করে, তাহলে আমাদের এখানে আমাদেরকে এই হচ্ছে আলিফকে বাই করার জন্য আরেকটু ওয়েট করতে হবে, পরবর্তী সিগন্যালের জন্য ওয়েট করতে হবে যে প্রাইসটি আসলে নিম্নমুখী যাবে কিনা। তো আরেকটু কনফার্মেশনের জন্য আমরা এখন যেটা করব, আমরা এমএসসিডি এবং আরএসআই কে নিয়ে আসব। এমএসসিডি and আরএসআই। এমএসসিডি কিন্তু ভিন্ন কথা বলছে। এমএসসিডি বলছে যে সে উপরের দিকে যাচ্ছে, তবে উপরের দিকে আসলেও তার কিন্তু ঘুরে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। যদি এখান থেকে গিয়ে সে যদি ঘুরে যায়, এভাবে যদি ঘুরে যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই সে ঘুরে যাবে, ঘুরে গিয়ে এই জায়গাটাতে একটা ক্রসওভার তৈরি করতে পারে। এবং পাশাপাশি একই হিস্ট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামে, একই হিস্ট্রি কিন্তু তার হিস্টোগ্রামও আমরা দেখতে পাচ্ছি। এবং আরএসআই এর অবস্থান, যদি যখন সে আপ ট্রেন্ডের মধ্যে অবস্থান করছিল তখন তার আরএসআই এর অবস্থান ছিল এরকম, যখন সে হাইয়েস্ট 81 পর্যন্ত উঠেছিল। বর্তমানে তার আরএসআই হচ্ছে 74.96। অলরেডি এটা একটা হচ্ছে ভালনারেবল জোনে চলে গেছে, একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি করেছে। এখন কিন্তু সে সামনে খুব একটা আগাতে পারবে বলে মনে হয় না, কিছুদিন আগে আবার সে নিচের দিকে চলে আসবে। তো আমরা যারা আলিফের প্রতি আগ্রহী তাদেরকে আরেকটু ওয়েট করা দরকার, হয়তো সামনে প্রাইসটা কিছুটা কারেকশন হয়ে নিচের দিকে আসবে। যদি প্রাইসটা কিছুটা কারেকশন হয়ে নিচের দিকে আসে, তখন কিন্তু আমরা একটা ভালো এন্ট্রি পেতে পারি। তো সেই সময়ের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এখন আমরা একটু বলিঙ্গার ব্যান্ডসটা একটু দেখি, বলিঙ্গার ব্যান্ডস আসলে কি বলছে। বলিঙ্গার ব্যান্ডস বলছে সে এই জায়গাটাতে সে ন্যারো হয়েছিল, এই জায়গাটাতে সে ন্যারো হয়েছিল, এখন সে থিকনেস অবস্থায় আছে। থিকনেস অবস্থায় থাকলে এবং তার লোয়ার এর সাথে কোন ধরনের সে ম্যাচ করেনি, বরং সে থিকনেসটা আস্তে আস্তে বাড়তেছে। এটা কিন্তু একটা ভালো একটা সিগন্যাল। সামান্য কিছু কারেকশন দিলেও সে কিন্তু আবার উপরে যাবে। যারা এন্ট্রি নিতে চান তারা সামনের দিন যখন কারেকশন নেবে, সামনের সময়টা যখন কারেকশন নেবে, সেই কারেকশন সময়ে যদি আমরা একে বাই করতে পারি, তাহলে আমরা একটা ভালো আপ মুভমেন্ট আমরা পেতে পারি। এই ছিল বলিঙ্গার ব্যান্ড আলিফ ম্যানুফ্যাকচারিং এর আমাদের টেকনিক্যাল স্টাডি। এরপরে আমরা চলে এসেছি পিডিএল এর চার্টে। পিডিএল এর চার্টে আমরা জানি পিডিএল এই ক্যাটাগরির একটা শেয়ার, এবং
রিসেন্টলি যদি তার হাইপটা যদি আমরা লক্ষ্য করি, সে কতটুকু আপ ট্রেন্ডে আছে, সে কিন্তু বেশ কিছু কারেকশন দিয়ে, এখানে একটু কারেকশন দিয়েছে, এখান থেকে আবার কারেকশন দিয়ে আপ ট্রেন্ডে গিয়েছে, এখান থেকে আবার একটু ডাউন ট্রেন্ডে এসে একটা আপ ট্রেন্ড দিয়েছে। বর্তমানে সে আপ ট্রেন্ড, মাঝে মাঝে আপ ট্রেন্ড দিচ্ছে, মাঝে মাঝে হচ্ছে রেড সিগন্যাল দিচ্ছে, এবং এই সময়টাতে কিছু কিছু প্রফিট টেক হচ্ছে, যে কারণে প্রাইসটা সামনে আগাতে পারছে না। কিন্তু সে কিন্তু সামনে আগানোর ভালো চেষ্টা করে যাচ্ছে, যেটা কিন্তু আমরা তার প্রিভিয়াস কয়েকদিনের চার্ট দেখে আমরা বুঝতে পারবো। এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে সে কিন্তু একটা ভালো একটা সিগন্যাল গেইন করেছে। পুরো বডিটাই ফুল ছিল, কোনো শ্যাডো ছিল না, ফুল বডিটাই হচ্ছে পজিটিভে ছিল একদম, অর্থাৎ মার্কেটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর কিন্তু ভালো একটা গ্রোথ ছিল, এবং এই দিন কিন্তু মার্কেট তাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে। এরপরে এখানে একটা প্রফিট টেক হওয়া শুরু হয়, এবং এই প্রফিট টেক হওয়া শুরু হওয়ার কারণে এখান থেকে প্রাইসটা কিন্তু একটু নিম্নমুখীর দিকে আছে, ক্রমান্বয়ে নিম্নমুখীর দিকে আছে, এবং এটা ক্রমান্বয়ে নিম্নমুখী পর্যন্ত আসতে পারে। যদি নিচের দিকে আসে তাহলে তার সাপোর্ট লেভেল কি হবে? তার প্রথম সাপোর্ট লেভেল হচ্ছে 12 টাকা 98 পয়সা, অর্থাৎ 12 টাকা 90 পয়সা ফার্স্ট সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলকেও সে যদি ক্রস করে ফেলে, তার পরবর্তী হবে হচ্ছে সাপোর্ট লেভেল হচ্ছে 11 টাকা 70 পয়সা, অর্থাৎ এখানে আমরা প্রায় 10% এর মতো সাপোর্ট লেভেল রেখেছি, 10% এর মতো সাপোর্ট লেভেল রাখলাম। এবং এখান থেকে সে যদি পড়া শুরু করে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের সাপোর্ট লেভেল ছিল হচ্ছে হাইয়েস্ট প্রাইস থেকে প্রায় 12.25%, এবং এরপরও যদি কমা শুরু করে, তার সাপোর্ট লেভেল কমে এই জায়গা পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 9 টাকা 57 পয়সা। যদি সে পর্যন্ত নেমে আসে, তাহলে এই সময়গুলোতে যারা বাই করেছিল তাদের কিন্তু এই জায়গাগুলোতে টাচ করার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতে হবে, প্রাইস এখানে আসার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতে হবে। যদি সে প্রাইস অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে কিন্তু তাকে একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে। কারণ এই লেভেলতে যদি, এই সময় যখন টেক্সটাইলের একটা জয়কার চলছে, এই সময় যদি প্রাইসটা ডাউন ট্রেন্ডে চলে আসে, একটা উল্লেখযোগ্য মাত্রায় যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যালার্মিং ইস্যু হবে। এটা ছিল আমরা ক্যান্ডেলস্টিক থেকে এই পর্যন্ত এইটুকু বুঝতে পেরেছি। তো আমরা অন্যান্য যে ইন্ডিকেটর গুলো আছে, অন্যান্য ইন্ডিকেটর গুলোকে এখন আমরা ইউজ করব। অন্যান্য ইন্ডিকেটর গুলোকে ইউজ করে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা এতক্ষণ পর্যন্ত তার ডাউন ট্রেন্ড সম্পর্কে যে আশঙ্কাটা করেছিলাম সেটা কতটুকু যুক্তিযোগ্য, অর্থাৎ পিডিএল কি তার সর্বোচ্চটা এনশিওর করে ফেলেছে কিনা। সেজন্য আমরা সাহায্য নেব হচ্ছে এমএসিডির বলিঙ্গার ব্যান্ডস এবং আরএসআই এর। প্রথমে আমরা বলিঙ্গার ব্যান্ডস এর কথা আসি। বলিঙ্গার ব্যান্ডস এ সে একটা কার্ভ এখানে তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু কার্ভ তৈরি করার পরে যত দ্রুত তার আপ ট্রেন্ডে যাওয়ার কথা ছিল, এখান থেকে দ্রুত আপ ট্রেন্ডে যাওয়ার কথা ছিল, সে কিন্তু অতটা দ্রুত আপ ট্রেন্ডে আসে নাই। সে একটা স্টিডি অবস্থান মেইনটেইন করছে। আমরা যদি এই শেয়ারটির প্রিভিয়াস অবস্থান যদি লক্ষ্য করি, প্রিভিয়াস অবস্থানে কিন্তু সে একটা লম্বা সময় ধরে সে একটা স্টিডি অবস্থানে বিরাজ করছিল। সেরকম একটা স্টিডি অবস্থানে সে থাকতে পারে, সামান্য কিছু বাড়বে, সামান্য কিছু কমবে, সামান্য কিছু বাড়বে, সামান্য কিছু কমবে। ঠিক এরকম ভাবে যদি আমরা এমএসিডি কে লক্ষ্য করি, ম্যাকডির ক্ষেত্রে আমরা দেখব এই জায়গাটাতে দেখেন সে ব্লু লাইন অর্থাৎ এমএসিডি লাইন কিন্তু শেয়ার প্রাইস কে ক্রস করে, রেড লাইন কে ক্রস করে উপরে যাওয়ার সে চেষ্টা করেছিল, কিন্তু সে কিন্তু যেতে পারে না। সে আবার হচ্ছে টার্ন ব্যাক করে নিচের দিকে এসেছে। যদি এই হিস্টোগ্রাম যদি লক্ষ্য করি, হিস্টোগ্রামের ডট গুলো কিন্তু ছোট ছোট। যদি সে সামনেটাকে ক্রস করে উপরের দিকে উঠতে পারে,
তাহলে কিন্তু একটা ভালো আপট্রেন্ড আমরা পেতে পারি। কিন্তু সে এখন যেভাবে আগাচ্ছে, যদি এভাবেই সে যদি ফল ব্যাক করে ফিরে আসে, তাহলে আমরা এই সময়ের মতো একটা অবস্থান পাবো। এই সময়টাতে দেখেন একটা লম্বা একটা সময় ধরে একটা স্টেডি অবস্থান, বেশ কিছুদিন আমরা একটা লম্বা অবস্থান পাবো। সেটা খুব বেশি হলে 1 থেকে 2 সপ্তাহ, ঈদের আগ পর্যন্ত হতে পারে, কারণ ঈদের সময় একটা প্রফিট টেক করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এবং পাশাপাশি আরএসআই কিন্তু নিম্নমুখী, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আরএসআই কিন্তু নিম্নমুখী, তো এখান থেকে ব্যাক করার সম্ভাবনা প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা যদি লক্ষ্য করি, সে কিন্তু খুব দ্রুত ব্যাক করেছে, তবে এত দ্রুত সে ব্যাক করে নাই। এর আগের বার সে 55-তে নেমে তারপরে ব্যাক করেছিল, এখন সে 60-এ অবস্থান করছে। তো আরএসআই কে যদি আমরা বেটার ইন্ডিকেটর হিসেবে যদি নির্বাচন করতে চাই, সেক্ষেত্রে আমাদের 56 আরএসআই পর্যন্ত হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে। তারপরে আমরা চাইলে এখানে এন্ট্রি নিতে পারবো। যতই টেক্সটাইলের জয় জয়কার হোক না কেন, আমাদেরকে এই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর বেস করে কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে। যদি আমরা এটার উপর বেস করে এন্ট্রি না নেই, তাহলে আমাদের একটা দীর্ঘ সময় শেয়ারটিকে হাতে নিয়ে বসে থাকতে হবে। এরপরে আমরা কেটিএল এর চার্টে চলে এসেছি। কেটিএল ও ঠিক একই অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। এ ক্যাটাগরির একটি শেয়ার হওয়ার পরও সে একটা লম্বা আপট্রেন্ড দিয়েছিল এই জায়গাটাতে। এই একটা লম্বা আপট্রেন্ড দেওয়ার পরে সে এখন প্রফিট টেকের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কিন্তু অবস্থান করছে। এই সিচুয়েশনে প্রফিট টেকের একটা মৌসুম চলতেছে। তো এখানে আর ডিস্টার্ব করার কিছু নাই। এর আগের যে শেয়ারগুলো নিয়ে আমরা কথা বলেছি, সেই শেয়ারগুলোতে কিন্তু আমরা বারবার ডিসকাস করেছি যে এই জায়গাটাতে যেহেতু একটা লম্বা একটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে বর্তমানে সেটা স্টেবল অবস্থান আছে। একটু আপ ট্রেন্ড, একটু নিচে 1 পয়সা 2 পয়সা করে, বা 1 টাকা 2 টাকা করে বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। এটা কিন্তু প্রফিট টেক করার একটা লক্ষণ। তো এখন সে প্রফিট টেক করার লক্ষণের অবস্থানে আছে। এখন সে যে কোনো দিকে যেতে পারে। হয় সে এখানে যারা কিনেছিল, তারা কিন্তু সবাই শেয়ার বিক্রি করে দিতে পারে, সামনে একটা ঈদের সময় আছে, অথবা এখান থেকে আপ ট্রেন্ডে যেতে পারে। তো এটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এমএসসিডি এবং আরএসআই কে নিয়ে আসলাম। এমএসসিডি কিন্তু বলছে এখন ব্লু লাইনটা রেড লাইনের নিচে অবস্থান করছে। ব্লু লাইন অর্থাৎ এমএসসিডি লাইন শেয়ার প্রাইসের নিচে অবস্থান করছে, হিস্টোগ্রাম নিম্নমুখী, আরএসআই অলরেডি 70 ক্রস করে নিম্নমুখী। অর্থাৎ এখানে যারা ইনভেস্ট করেছিলেন তাদের কাছে এখন তারা বুঝতে পারবেন যে তারা শেয়ারটাকে ধরে রাখবেন না ছেড়ে দিবেন। যদি আপনি এনাফ পরিমাণে যদি আপনি এখান থেকে প্রফিট টেক করে থাকেন, এখানে যদি অবস্থান করেন বা এখানেও যদি অবস্থান করেন, অলরেডি আপনি 128% পর্যন্ত প্রফিট নিয়ে নিয়েছেন, আর যদি ধরে রাখতে চান তাহলে ধরে রাখতে পারেন। তবে তাহলে কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত, অর্থাৎ 1-2 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনাকে প্রফিট ধরে রাখার জন্য চেষ্টা করতে হতে পারে। এই ছিল কেটিএল এর পরে চলে আসব আমরা হামিদ ফেব্রিক্সেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। লম্বা একটা প্রফিট চেক হয়েছে, কিন্তু হামিদ ফেব্রিক্স মাঝে মাঝেই হচ্ছে সে এখানে ছিল ফ্লোর উঠে যাওয়ার পরে সে একটা ডাউন ট্রেন্ড দিয়েছে। ডাউন ট্রেন্ড দেওয়ার পরে সে ধীরে ধীরে উঠেছে। যারা ফ্লোরে ছিল, যখনই প্রাইসটা এখানে উঠেছে, তারা কিন্তু পরের দিনই প্রফিট টেক করা শুরু করেছে, যে কারণে প্রাইসটা আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছিল। তারপরে ধীরে ধীরে উঠেছে এবং এই জায়গাটাতে আমরা যদি লক্ষ্য করি, এই জায়গাটাতে সে কিন্তু একটা অবস্থান করছে এবং এই জায়গাটাতে কিন্তু প্রফিট টেক হচ্ছে। একই কথা, প্রাইস নিম্নমুখী আছে কারণ প্রফিট টেক হচ্ছে। যেহেতু প্রফিট টেক হচ্ছে, প্রাইসটা হালকা একটু নিম্নমুখী বা কারেকশন হবে, এবং এই কারেকশনটা কত দূর পর্যন্ত যাবে, আসলে ভবিষ্যৎটা কি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবো আরএসআই এবং এমএসসিডি আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি আমার মনে হয় এখানে বলিঙ্গার ব্যান্ডটা আমাদের দরকার হবে। শর্টকাটে বলে দিচ্ছি,
MACD তে আমরা দেখতে পাচ্ছি রেড লাইন কিন্তু ব্লু লাইনকে ক্রস করার চেষ্টা করছে, রেড লাইন কিন্তু ব্লু লাইনকে ক্রস করার চেষ্টা করছে। এক, RSI ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে, RSI ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে এবং বলিঙ্গার ব্যান্ডস কিন্তু ক্রসওভার করে একটা দূরত্ব এখন পর্যন্ত বজায় রেখেছে, ক্রসওভার করে একটা দূরত্ব এখানে বজায় রেখেছে। এখনো বলিঙ্গার ব্যান্ডসের বেটা হচ্ছে সংকীর্ণ হয়ে আসেনি, তারপরও আমাদের একটু সচেতন থাকতে হবে। এখানে একটা ছোট্ট কারেকশন হচ্ছে, এই কারেকশন পর্যন্ত আমাদের ওয়েট করা দরকার এবং এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই একটা পজিটিভ RSI এবং পজিটিভ MACD দেখে আমাদের কিন্তু এন্ট্রি নিতে হবে। এই RSI এবং MACD এর উপরে আমার হচ্ছে ভিডিও লিংক গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমরা কিভাবে একটা RSI এবং MACD ইউজ করতে পারি সেইগুলো থেকে যদি আমরা পজিটিভ কোনো সিগন্যাল পাই তখনই কিন্তু আমরা হামিদ ফেব্রিক্সে এন্ট্রি নিব। এই মুহূর্তে হামিদ ফেব্রিক্সে এন্ট্রি নেওয়াটা আমার পক্ষে মনে হয় না যে সুখকর হবে, আমাদের আরো কিছুদিন ওয়েট করা দরকার। MACD এবং RSI যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে সে পর্যন্ত আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। এরপরে আমরা চলে আসছি HR টেক্সটাইলে। HR টেক্সটাইলের অবস্থান কিন্তু অন্য সকল টেক্সটাইল গুলোর চাইতে যতগুলো আমরা আলোচনা করলাম, পিছনের 5টা যে কোম্পানি আমরা যে আলোচনা করেছি তাদের তুলনায় কিন্তু হামিদের অবস্থান কিন্তু ভালো, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে হামিদ এখন পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। লাস্ট তার যে বডি ছিল এই বডিটার কিন্তু বেশ বড় ছিল, মাঝে মাঝে দু একটা হচ্ছে তার কারেকশন আসলেও লাস্ট বডিটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো সেজন্য আমাদেরকে নেক্সট দিনের বডিটার জন্য ওয়েট করতে হতে পারে, কারণ এইখানে কিছু প্রফিট টেক হয়েছিল, এইখানে যারা বাই করেছিল তারা কিন্তু এখানে বিক্রি করে দিতে পারে, প্রফিট টেক করতে পারে, কারণ এখানে যখন শেষ হয়েছিল তখন কিন্তু তারা মোটামুটি লেভেলের একটা, এখানে যদি আমরা লক্ষ্য করি 18 থেকে 50% উইদিন শর্ট টাইম তারা 18.50 এর মতো প্রফিট টেক করেছে। এরপরে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের একটা টেন্ডেন্সি থাকে যে আমি 18% এর উপরে প্রফিট টেক করে ফেলেছি, এখন আমি শেয়ারগুলো বিক্রি করে প্রফিটটা নিয়ে ঘরে চলে যাই। তো এই টেন্ডেন্সি থাকার কারণে এই জায়গাটাতে প্রাইস উঠার পরে হালকা একটু ডাউন ট্রেন্ডে আসতে পারে। তো আগামীকালের মার্কেটের আমরা অবস্থান দেখলে আমরা বুঝতে পারবো যে এর পরের দিনের মার্কেট দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি হবে। পাশাপাশি আমরা MACD টা যদি খেয়াল করি, MACD, RSI, বলিঙ্গার ব্যান্ডস, বলিঙ্গার ব্যান্ডস কিন্তু আপমুখী যাচ্ছে। বলিঙ্গার ব্যান্ডস আমি আবার বলে রাখি, আমরা বলিঙ্গার ব্যান্ডস দেখতে পাচ্ছি যে এটা একটা ঊর্ধ্বমুখী আছে, সাধারণত এই সকল ক্ষেত্রে এটা ঊর্ধ্বমুখী হয়, প্রাইসটা আপ ট্রেন্ডে যায় এবং MACD ও কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, RSI ও কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এর সর্বোচ্চ RSI এর হিস্ট্রি যদি আমরা দেখি, অলরেডি সে কিন্তু একবার এই জায়গাটাকে ছুঁয়ে ফেলেছে, এবার সে RSI তে উঠেছিল এবং এর আগের বার যখন প্রাইসটা হাইপে উঠেছিল এই সময়টাতে সে 79, এখন সে আছে হচ্ছে 77 থেকে 79 এ নিয়ে যাবে, তারপর প্রফিট টেক করে আবার ধাপ করে নিচে চলে আসবে। এটা হচ্ছে এই প্রাইসে এই শেয়ারে যারা ইনভেস্ট করেন তাদের একটা নেচার, এই শেয়ারে যারা ইনভেস্ট করেন তাদের একটা নেচার। সো আমরা যারা টেক্সটাইল বলে এখন টেক্সটাইলের শেয়ারের প্রতি আগ্রহ দেখাচ্ছি তাদের কিন্তু এই জায়গাগুলোতে আর একটু বেশি সতর্ক হওয়া দরকার। যদিও এই শেয়ারগুলো এই ক্যাটাগরির শেয়ার, যদি আপনি এখান থেকে শেয়ার কেনার পরেও প্রাইস যদি ফল করেও যায় আপনি এখান থেকে একটা ভালো ডিভিডেন্ড পেতে পারেন। সো এটা আপনি লম্বা সময় ধরে রাখতে পারবেন, ধরে রাখলে আপনার লস হবে না, তারপরেও এখান থেকে কিন্তু প্রাইস ফল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু এটার RSI তার প্রিভিয়াস হিস্ট্রি, তার প্রিভিয়াস 1 বছরের হিস্ট্রি বলেন, সেই প্রিভিয়াস হিস্ট্রিতে সে এত লম্বা RSI কখনো আসে নাই। তো সে তার অলরেডি বেস মার্কের কাছে চলে এসেছে।
সো আমাদের এই ব্যাপারে একটু সতর্ক হয়ে তারপরে বুঝে শুনে ইনভেস্ট করা দরকার। তো আজকে ছিল এই পর্যন্ত। আপনারা আশা করি আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং আমার সাথেই থাকবেন। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অ্যানালাইসিস গুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।